একটু যেতে চাই হেলেন জারিন খান আপনার কাছে, যেমনটা জোট প্রসঙ্গ নিয়ে বলছিলাম, দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক সম্পর্কের অবসান ঘোষণা করেছে বাংলাদেশ লেবার পার্টি, এবং সেই বিষয়ে আমরা দেখেছি আলোচনা এসেছে আপনাদের দলের মিত্ররা বেশ কিছু জায়গা থেকে ক্ষুব্ধ আছেন। তারা বলছেন বিএনপি আগে 50 আসনের কথা বললেও তারা মিত্র দলগুলোকে 13টি আসন নিশ্চিত করেছে। সেই ক্ষেত্রে লেবার পার্টি থেকে বা কিংবা মিত্রদের থেকে অভিযোগ এসেছে যে বিএনপি অবমূল্যায়ন কিংবা বিশ্বাস ভঙ্গের সেই জায়গাটা তৈরি করেছে, এমনটা তারা বলেছে। এই যে ভাঙন কিংবা জোট ভাঙন, সেই সাথে আপনাদের মনোনয়ন বিতর্কও রয়েছে, মনোনয়ন নিয়ে বেশ কিছু জায়গায় আমরা বিতর্ক দেখেছি। জোট ভাঙন, মনোনয়ন বিতর্ক কিংবা শরিকদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো ঘিরে আসলে আগামী নির্বাচনের আগে ভোটের মাঠে বিএনপির জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং অসংখ্য ধন্যবাদ আমার সহ আলোচক আলাউদ্দিন এখানে এসে তাকে। জোট ভোট এগুলা নিয়েই এখন মূলত মানে বাংলাদেশের মানুষ ভীষণভাবে মানে জড়িয়ে আছে। এটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনকে কেন্দ্র করে, কারণ কি আপনি জানেন যে বাংলাদেশ শুধু নয়, আমাদের এই তৃতীয় বিশ্বের বেশ কিছু দেশ, এটা আমরা বলতে পারি যে পাকিস্তান, ইন্ডিয়া, এই সব জায়গায় কিন্তু এই জোটের রাজনীতি, মানে জোটের রাজনীতি এবং রাজনীতির পরবর্তীতে রাজনীতিকে কেন্দ্র করে আবার দেখা যায় যে নির্বাচনে এই ধরনের মানে বিষয়গুলো চলে আসে, কিংবা এই ধরনের মানে জোট করেই তারপরে নির্বাচনে যায়। ঠিক একইভাবে দীর্ঘ 17 বছর যে দলগুলোর সাথে, এর আগেও শুধু 17 বছর না, আমার মনে আরও পূর্বেও আমাদের সাথে এই বেশ কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবেই আমাদের সাথে এক হয়ে কাজ করেছে, বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তো সেই কারণে এই দলগুলার সাথে আমাদের তো একটা অনেকটা মানে সুসম্পর্ক ছিল বিধায়ী, কিংবা ধরেন একই চিন্তা চেতনা, একই বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে ফ্যাসিস্ট বিরোধী যেই দলটি ছিল তার বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবেই এই আন্দোলন সংগ্রাম করেছে। এবং যেইটা আপনি বললেন যে কয়েকটি আসন, 50টি আসনের কথা বললেন, আমার মনে হয় না এই ধরনের কোনো প্রতিশ্রুতি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এটা জানেন যে আমাদের যে 31 দফা আমরা যে সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি, সেখানে কিন্তু আমরা বলেছি যে আগামী যে এই সরকারটা, আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে আমরা একটা রেইনবো নেশন মানে করতে চাই, সরকার গঠন করতে চাই, যেখানে আমাদের শরিক যে সমস্ত দলগুলো আছে তাদেরকে সকলকে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই। তাই সেই জায়গায় তো আমরা এখনও আছি, আমরা ওই জায়গাটা নেই। কিন্তু হয় কি, এই যে ধরেন যে এটা তো ভোটের রাজনীতি, একটা হলো যে মাঠের আন্দোলন সংগ্রাম করা এক বিষয়, আর নির্বাচন কিন্তু ভিন্ন বিষয়। নির্বাচন যখন আসে তখন এই বড় বড় দলগুলার, বিশেষ করে যা বিএনপির মতো এত বড় দল যারা অনেকবার ক্ষমতায় ছিল, এই ধরনের দলগুলো সবসময় চিন্তা করে যে তারা ওই ক্যান্ডিডেটকে কিংবা ওই মানে জোটের শরিকদেরকে তারা সঙ্গী করবে কিংবা মনোনয়ন দিবে যারা সত্যিকার অর্থেই জনগণের সাথে যাদের কানেকশন আছে, এবং তাদের যদি নমিনেশন দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তারা নির্বাচিত হয়ে আসবে। এটা কিন্তু প্রথম মানে এই ধরনের দলগুলোর প্রথম চিন্তা থাকে। সেই জায়গায় জনগণের সাথে যদি কানেকশন না থাকে বিএনপি, আর এবারে তো আরেকটা হয়েছে যে আপনি জানেন নির্বাচন কমিশন যেটা করেছে, আরপিওতে যেটা নিয়ে এসছে যে দলগুলা যার যার প্রতীকে তাকে নির্বাচন করতে হবে, এইটা কিন্তু আরেকটা বিরাট এই ছোট ছোট দলগুলোর জন্য একটা বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে। এবং যারা সত্যিকার অর্থে বিএনপির মতো দল, যারা আমরা সরকার গঠন করতে চাই, আমাদেরও তো মানে চিন্তা, যেটা আমাদের সবার আগে যেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিতে চাই সেটা হলো যে আমরা সরকার গঠন করতে চাই, আমাদের ওই সংখ্যক আসন আমাদেরকে জয়যুক্ত হয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা শরিক দলের একজনকে নমিনেশন দিলাম আর সে যদি ফেল করলো, তাহলে ওই আসনটি কিন্তু আমাদের বিপরীত যে থাকবে সে হয়ে যাবে। এইটাকে মাথায় রেখে হয়তোবা দেখা যাচ্ছে যে অনেককেই কিন্তু মনোনয়ন দেওয়া যাচ্ছে না, যেহেতু তাদের সাথে জনগণের কোনো কানেকশন নাই। আসলে মূলত এইটাই হচ্ছে মূল সমস্যা। এই প্রসঙ্গটা নিয়ে, যেমন আরপিও সংশোধন নিয়ে আপনি বলছিলেন, সেই প্রসঙ্গটা
যদি আবারও আনি, সেটা হচ্ছে আরপিও, অনেকে বলছেন আরপিও সংশোধনের কারণে মিত্রদের আসন ছেড়ে দেওয়া আরো কঠিন হয়ে পড়ছে বিএনপির জন্য। নতুন নিয়মের ফলে মিত্র দলের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না। একটু জানতে চাই, এই যে আরপিও সংশোধন, সেটিকে আসলে বিএনপিকে বেকায়দায় ফেলছে কিনা এবং এনসিপিকে কি সুযোগ করে দিচ্ছে কিনা? বিএনপিকে দেখেন, বিএনপিকে প্রথম থেকেই দেখা যাচ্ছে কি বিএনপির বিরুদ্ধে একটা কনস্পিরেসি হয় সবসময়, বিএনপিকে আটকে ফেলার। এটা আমরা ওই মাফিয়াদের, ফ্যাসিস্টদের সময় দেখেছি, আবার এখন যারা ধরেন বিপরীত আছে তারাও বিএনপিকে সবসময় আটকে রাখতে চায়। তো এটা হয়তো বা থাকবে, এটা রাজনীতির মাঠে, ওটাকে আমরা খুব বেশি মানে ওটা আমাদের খুব বেশি ভাবায় না। কিন্তু যেটা হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে ছোট ছোট দলগুলোর জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় তো আমি মনে করি যে হ্যাঁ, এই জায়গাটা আমি মনে করি তাদের উপরে অনেকটা, এই নতুন করে হঠাৎ করে যে আরপিওটা নিয়ে এসছে এই ছোট দলগুলোকে অনেকটা আমি মনে করি বেকায়দায় ফেলেছে। জি, আর একটি প্রশ্ন একটু রাখতে চাই, বিএনপির কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন ছাড় না পাওয়ায় ক্ষুব্ধ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন গতকালকে যে প্রার্থিতা নিয়ে বিএনপির কোন্দলে জনগণের যে আস্থা নষ্ট হয়ে দলটির এই অবস্থা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এই আস্থা নষ্ট হওয়াকে আপনি, যে মন্তব্য তিনি করেছেন, সেটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমি মনে করি না বিএনপির প্রতি মানুষের কোনো আস্থা নষ্ট হয়েছে, কারণ আমিও তো একজন নির্বাচনী ক্যান্ডিডেট, আমিও তো জনগণের সাথে খুবই কানেক্টেড। আমি ফিল্ড লেভেলে গিয়ে দেখেছি জনগণের মধ্যে বিন্দুমাত্র কোনো আস্থা তো নষ্ট হয়ই নাই, বরং জনগণ মানে সবসময়ই একটা আশার জায়গায় আছে যে কখন একটা ভালো নির্বাচন হবে, এবং এই নির্বাচনে বিএনপি সত্যিকার অর্থেই যদি মানে ভালো ক্যান্ডিডেট দেয় তাহলে বিএনপিকে বিপুলভাবে মানে ভোট দেওয়ার জন্য জনগণ কিন্তু মুখিয়ে আছে। তাই এটাই হলো আমার কথা। মান্না ভাই তো খুবই মানে আমিও শ্রদ্ধা করি তাকে, তো শ্রদ্ধার জায়গা থেকেই বলি যে মান্না ভাই কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন আমি জানি না, তবে আমি একজন ফিল্ড লেভেলের কর্মী হিসাবে আমি যেটা বলতে চাই যে মোটেই আস্থার মানে আমাদের প্রতি আস্থা মানুষের তো কমই নেই, বরং অনেক ক্ষেত্রে বাড়েছে। এবং এইটার যে বাস্তবই সেটা কিন্তু আপনারা দেখতে পারেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে কেন্দ্র করে যেই ধরনের মানুষের ভালোবাসা, যেই ধরনের মানুষের রেসপেক্ট, যেই ধরনের মানুষের আত্মা থেকে মানে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, এই সব কিছু। হ্যাঁ, তো এটা ঠিক যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো দলে এখন আর কোনো দলের মধ্যে সীমাবদ্ধ না, তিনি দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন। এটা যেমন সত্য হবে, ঠিক একইভাবে যে আমরা তো তারই অনুসারী, আমরা এই জাতীয়তাবাদী দলটার তো দীর্ঘ বছর তার নেতৃত্বে আমরা চলে এসেছি। সেই দিক থেকে আমি বলবো যে না, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে আমি একেবারেই একমত না। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এনসিপির সম্ভাব্য আসনগুলোতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে এবং ভবিষ্যতে জানতে চাই যে এনসিপির সঙ্গে কোনো সমঝোতার দরজা কি খোলা আছে কিনা। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আপনার উত্তর নিব, তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলাউদ্দিন মোহাম্মদ, বিরতির আগে আপনাকে কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, এনসিপির সম্ভাব্য আসনগুলোতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, ভবিষ্যতে এনসিপির সঙ্গে আসলে কোনো সমঝোতার দরজা কি খোলা আছে কিনা সেই বিষয়টি নিয়ে একটু জানাবেন। আরেকটি বিষয় আপনার কাছে রাখতে চাই, যেমনটা আমরা বলছিলাম যে অন্তর্বর্তী সরকারে থাকা দু একজন উপদেষ্টার আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বেশ জোরে সোরেই আসলে আলোচনার জন্ম দিয়েছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে দারুণভাবে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। একটু জানতে চাই, ছাত্রদের পক্ষ থেকে আসলে শক্তি হয়ে যে উপদেষ্টা হয়েছিলেন, যে দুজন উপদেষ্টার কথা বলা হচ্ছে, নির্বাচন সামনে রেখে তাদের যে অবস্থানের বিচ্যুতি হলো, সেটিকে আসলে কিভাবে দেখছেন? অনেকে বলছেন বিশ্বাসঘাতকতা করেছে তাদের এই নিরপেক্ষতা নিয়ে, যেহেতু আগামী নির্বাচনে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই থাকবে অন্তর্বর্তী সরকার, সেটিকে আসলে কিভাবে দেখবেন? আপনারা বিব্রত হয়েছেন কিনা দুই উপদেষ্টা নিয়ে জানাবেন। প্রথমত আপনি যেটা বললেন যে বিএনপি যখন 237টি আসনে প্রার্থী দিয়েছিলেন, তো তখনও তো আপনার মানে এনসিপির আসনে প্রার্থী দিয়েছেন। তারপর যখন 36 আসনে প্রার্থী দিয়েছেন, সেটাও এনসিপির আসনে দিয়েছেন। এনসিপির তো কোনো এরকম আসন নেই যে এই 300 আসনের মধ্যে এই 50টা এনসিপির, ওই 100টা এনসিপির। এনসিপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে 300 আসনেই তারা প্রার্থী ঘোষণা করতে পারে। সো 300 আসনে আমাদের, 300 আসনেই বিএনপির, 300 আসনেই জামাতের, সব দলের প্রার্থী দেবে। তারপর যদি তাদের কারো ক্ষেত্রে বোঝাপড়া মনে হয়, তখন তারা হয় প্রার্থী উঠিয়ে নেবে, অথবা সেখানে তারা একটা অ্যাকোমোডেট করবে একে অপরকে। কিন্তু আপনার এই নির্বাচনকে ঘিরে, জোটকে ঘিরে আমরা যেই ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি, আপনি সিম্পলি আমার খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? দেখেন, আপনি আরপিও সংশোধন বলেন কিংবা এই নির্বাচনী জোট বলেন, এমপি হবে তো, এমপি তো জনগণের ভোটে হবে।
আপনি যে জনগণ ভোট দিবে, জনগণকে সামনে রেখে আপনি তার সামনে ক্যালকুলেশন করতেছেন যে তুমি আমাকে ছাড়বা, আমি তোমাকে ছাড়বো, আমি এর সাথে থাকবো না কেন, মানে ও আমাকে এই আসন ছাড়লো না। আবার বলতেছে ধরেন মানে কিছু কিছু ক্ষেত্রে যে আপনারা যে আলোচনাটা করছেন যে উনার মার্কা আমি কেন নির্বাচন করতে পারবো না। যদি রাজনীতিবিদদের ব্যক্তিত্ব বোধ থাকে, তারা জনগণের সামনে রেখে তারা গোপনে আলোচনা করতে পারে কি করবে না করবে।